আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ফেনীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা শুরু করেছে আদালত। বেলা 11:15টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় পড়া শুরু করে। মামলার বিবরণে বলা হয়, 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার 4 দিন পর 10 এপ্রিল মারা যান নুসরাত। পরে 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে হাইকোর্টের আজকের রায় ঘিরে ফেনীর সোনাগাজীতে নুসরাতের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। এই মুহূর্তে রাজধানীর হাইকোর্ট এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, যেটি বলছিলাম যে এরই মধ্যে এই রায় ঘোষণা শুরু হয়েছে আদালতে, সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? 11:15টায় কিন্তু রায় পড়া শুরু করেছেন বিচারপতি, তারপর এখনও কিন্তু রায় পড়া চলছে। আসলে এই মামলাটিতে 87 জন সাক্ষী এবং 87 জন সাক্ষী তাদের সাক্ষ্যে কী বলেছেন সেইটাও কিন্তু এই রায়ে উল্লেখ করতে হচ্ছে। এবং আসামি পক্ষের যারা আইনজীবী, 16 জন আসামি তাদের যে আইনজীবী, তারা আসামিদের পক্ষে কি বলেছেন সেটাও কিন্তু উল্লেখ করছেন রায়ে। এবং সেখানে বলছেন যে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন এই মামলার প্রত্যক্ষ সাক্ষী নেই, এমনকি তারা নুসরাত জাহান রাফি যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেই আগুনে পোড়ার ঘটনাকে বলছেন যে আত্মহত্যা। এখন রাষ্ট্রপক্ষ কিন্তু আবার এই ঘটনাটি যে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফিকে হত্যা করা হয়েছে তার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। এবং ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সেটাকে বিশ্বাস করি এবং সেটার তথ্য প্রমাণ, যুক্তি, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু 16 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন হাইকোর্টে আসামিদের পক্ষে যে যুক্তি রেখেছেন তাদের আইনজীবীরা এখন যুক্তি পাল্টা যুক্তির গুলি বর্ণনা করছেন এবং পরেই কিন্তু সংক্ষিপ্ত যে মূল জাজমেন্ট সেটা দিবেন এবং সেখানে বুঝতে পারবো যে আসামিদের আসলে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 16 জন আসামিকে, এবং 16 জন আসামি কিন্তু কারাগারে আছেন, তারা কি মৃত্যুদণ্ড পাচ্ছেন না অন্য কোনো সাজা হচ্ছে বা সাজা কমানো হচ্ছে কিনা। আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু খালাস হচ্ছেন এবং তারা বলছেন যে আসামিদের সম্পৃক্ততা নেই, যেহেতু প্রত্যক্ষ সাক্ষী নেই। তবে এই ঘটনাটি ঘটেছিল যে ফেনীর যে সোনাগাজীর যে মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু অভিযোগে মানে এই মামলার বয়ান অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি এই শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেছিল এবং সেই জন্য মামলা হয়েছিল। মামলার পরপর তিনি কিন্তু গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতারের পর মামলা তুলে নিতে তাকে চাপ দেওয়া হয়েছিল এবং 2019 সালে এই 6 জুলাই 2019 সালের সেই দিনে তাকে কিন্তু ছাদে নিয়ে হাত পা বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয় এবং সে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এখন আজকে রায় উপলক্ষে কিন্তু আসামি পক্ষের যারা আত্মীয় স্বজন তারা কিন্তু এসেছেন, কিন্তু এই মামলা নুসরাতের ভাই যে বাদী হয়েছিলেন তিনি 1 নম্বর সাক্ষী ছিলেন, বাবা ছিলেন 12 নম্বর সাক্ষী, তারা কিন্তু এখানে আসেননি এবং হয়তোবা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা এখানে আসেননি। তবে উভয় পক্ষের আইনজীবীরা এখানে আছেন এবং আসামি পক্ষের আত্মীয় স্বজনরা আছেন এবং আজকে কিন্তু সাংবাদিকরাও কিন্তু এই কোর্টে অবস্থান করছেন, তারা মামলার রায় শুনছেন। প্রথম দিকে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের প্রবেশের অনুমতি চান, কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, পরে যাই হোক অনুমতি দেওয়া হয় এবং আসামি সাংবাদিকরাও সেখানে উপস্থিত হয়ে এই শুনানি শুনছেন, রায় শুনছেন। এখন আমরা সবাই অপেক্ষায় আছি, আসলে পূর্ণাঙ্গ রায় পেলেই জানাতে পারবো যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল থাকছে না অন্য কোনো সাজা হচ্ছে নাকি কেউ খালাস পাচ্ছেন। ইফতেখার। হাইকোর্ট থেকে জানছিলাম ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার খবর। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পিএমইটি এর তথ্য মতে এবছরের মার্চ থেকে জুলাইয়ে এই 5 মাসে বিদেশে কর্মী গিয়েছে গড়ে 55,000 এবং মালয়েশিয়ার যেই শ্রমবাজার রপ্তানি আশ্বাস দিয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি সিন্ডিকেট করে 25টা কোম্পানিকে, এজেন্সিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে।
আমরা জুলাই গণহত্যার বিচারের বিষয়টা আমরা সংসদে বলেছি যে সরকারের অগ্রাধিকার আমরা দেখছি না বিচার জুলাই গণহত্যায়। অন্তর্বর্তী সরকারের সময় যে ট্রাইব্যুনালে যেই যতটুকু ছিল সেইটাকেই তারা আগাচ্ছে, নতুন করে আমরা অগ্রগতি দেখছি না। আমরা দেখছি জুলাইয়ের ইতিহাসকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে, মামলার তদন্ত হচ্ছে না, এবং আহতদের যে পুনর্বাসন প্রক্রিয়া সেটিও যথাযথভাবে হচ্ছে না। আমরা সর্বশেষ যদি আসি পররাষ্ট্রনীতি, এই সরকারের আমাদের কাছে মনে হচ্ছে যে একটা দ্বিধান্বিত পররাষ্ট্রনীতি, আত্মবিশ্বাসহীন পররাষ্ট্রনীতি। আমরা এই সরকারকে কখনো দেখি প্রবল আত্মবিশ্বাসী, কখনো কিংকর্তব্য বিমূঢ়। এবং আপনারা যদি উদাহরণ হিসেবে দেখেন যে সীমান্ত হত্যা বন্ধে সরকার অনেক কড়া কড়া বিবৃতি দিয়েছে, কিন্তু আমরা দেখেছি জুলাই যে জাদুঘর, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেখানে যে ফেলানির যেই স্মারকটি ছিল এবং সীমান্ত হত্যার জন্য যে একটা সেগমেন্ট ছিল সেটাকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে যাতে ভারত অখুশি না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার প্রধান ভারত সফর নিয়ে এক ধরনের দ্বিধান্বিত, তারা যাবে কি যাবে না তারা বুঝতে পারছে না। কিন্তু সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল। তারা যেহেতু সবার আগে বাংলাদেশ বলেছে, এবং এই সরকার শেখ হাসিনার যে বিচার, সেই বিচারের রায় কার্যকর এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করেই ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কীভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি এই সরকারের পক্ষ থেকে। অনেকগুলা তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। মেগা প্রকল্প তারা বলছিল মেগা প্রকল্প নিবে না, তারা শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে ইনভেস্ট করবে। অবকাঠামো দেখছিলাম নাহিদ ইসলামের ব্রিফিং। দীর্ঘ 1 মাস পর শনিবার থেকে গ্যাসের সরবরাহ বাড়লেও সংকট এখনও কাটেনি। বিশেষ করে শিল্প কলকারখানায় গ্যাসের প্রয়োজনীয় চাপ না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি পাম্পেও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। বাসাবাড়ির আবাসিক গ্রাহকরাও স্বল্প সরবরাহের কারণে রান্নাবান্না নিয়ে ভোগান্তিতে পড়েছেন। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা 6টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল 231 কোটি 10 লাখ ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে 162 কোটি 40 লাখ এবং এলএনজি থেকে 68 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। রোববার সন্ধ্যা 6টায় মোট সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 238 কোটি 20 লাখ ঘনফুট, অর্থাৎ সরবরাহ বেড়েছে 7 কোটি 10 লাখ ঘনফুট। দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। সেই হিসেবে এখনও চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে প্রায় 162 কোটি ঘনফুট। ঘাটতির কারণে শিল্প ও সিএনজি খাতে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। আগে আরো কম ছিল, আগে প্রেসার ছিল 100, 110 বা 100 রকম, এখন 150, 170, 80 এরকম পাওয়া যায়। সকাল 1:30 বাজে সিরিয়াল ধরছি আপনার হোলি ফ্যামিলির রাস্তার শেষ মাথা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি তো দেখতেই আছেন, পাম্পের কাছেও আসতে পারি নাই। না, আগের চাইতে অনেক সিরিয়াল কমছে, আমরা অল্পতে পাইতেছি আর কি। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক যাতে আরও গভীর হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। সচিবালয়ে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম একথা জানান। বাংলাদেশের সাথে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক যাতে আরও গভীর হয় এবং সামনের দিকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে মাননীয় মন্ত্রী এবং উনি একমত হয়েছেন। এবং সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছে। বাংলাদেশ ও ভারতের জনগণের কাছে অর্থনীতি ও রাজনীতি দুটোই গুরুত্বপূর্ণ। দুদেশের মানুষ শান্তি চায় উল্লেখ করে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শান্তি থাকলে সমৃদ্ধি হয়। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে বাণিজ্যমন্ত্রী জানান, প্রায় $13 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য আছে বাংলাদেশ ভারতের। চীনের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। সীমান্ত শান্তি এলে দুদেশের সম্পর্ক ভালো হবে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে পরিবর্তন এসেছে। এরপর দুদেশের পক্ষ থেকে আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এসেছে। দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষ চায় চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, আর এসব হতে পারে বাণিজ্যের মাধ্যমে।
তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরও 2-1টা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। দেখুন, দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। খেলার খবর, ক্রিকেট পারফরমেন্স এবং ব্যক্তিগত আচরণ নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে আতসী কাচের নিচে রেখেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন নারী বিভাগের প্রধান নিজেই। তিনি আরও জানিয়েছেন, এশিয়া কাপের পরে সারোয়ার ইমরানকে আর নারী দলের কোচের দায়িত্বে রাখা হবে না, তার স্থানে খুঁজে নেওয়া হবে একজন বিদেশিকে। নিলয় মজুমদারের রিপোর্ট। 2021 সালের নভেম্বর থেকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নিগার সুলতানা জ্যোতি। ওয়ানডেতে তার ক্যারিয়ার গড় 27 হলেও আইসিসির বৈশ্বিক আসরে তার পারফরমেন্স গড়পড়তা। 2 বিশ্বকাপে জ্যোতির ব্যাটিং গড় 21। এ সময়ে 14 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একটি অর্ধশতক ছাড়া তার বলার মতো স্কোর নেই, যেখানে শারমিনরা তার চেয়ে ব্যাট অবদান রাখার চেষ্টা করেছেন বেশি। টি-20 বিশ্বকাপেও 25টি ম্যাচ খেলে বাংলাদেশ অধিনায়কের ব্যাট দেখেছে মাত্র একটি অর্ধশতক। স্ট্রাইক রেটও বলার মতো নয়। অধিনায়ক যখন দলের মূল ব্যাটার, তখন বৈশ্বিক আসরে এমন পারফরমেন্স এই প্রথম কাঠগড়ায় তুলেছে জ্যোতিকে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় সচিতদের নানা অভিযোগও এবার খতিয়ে দেখবে বিসিবি। এটা আমাদের জাতীয় ব্যাপার, আমাদের সবার উপরে আমাদের দেশ, এবং দেশের স্বার্থ বিবেচনা করে এখানে কোনো গ্রুপিং থাকবে না। এবং আমরা চাই যে এইরকম দলের ভিতরে ছোটোখাটো বিরোধ বা অন্য কিছু থাকুক, এটা আমরা চাই না। অনেক হয়েছে অতীতে, অনেকে এটার সাথে ইনভলভ ছিল, সেগুলি আমরা বরদাস্ত করব না। আমরা চাই সুষ্ঠু সুন্দর ক্রিকেট। এটা করতে যা করা দরকার আমরা সেটাই করবো ইনশাল্লাহ। হাসান তিলক রত্নে 1 বছর আগে দায়িত্ব ছাড়ার পর দেশি কোচ হিসাবে নারী দলের দায়িত্বে আছেন সারোয়ার ইমরান। সম্প্রতি আইসিসির আসরগুলোতে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ মুহূর্তে ম্যাচ জিততে পারেননি পিঙ্কিরা। টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ ম্যাচে প্রায় জয়ের অবস্থা থেকে ছিটকে যেতে হয়েছে নারী দলকে, যা কোচ হিসাবে ইমরানের ভূমিকাকে করে তুলেছে প্রশ্নবিদ্ধ। এখন বাংলাদেশের মেয়েরা যে পর্যায়ে খেলছে এবং তাদের যে খেলার পরিমাণ, তাতে এসেনশিয়াল হয়ে গেছে একজন বিদেশি ফরেন রিক্রুট কোচ। কারণ আমরা ফরেন কোচ যদি আমরা রিক্রুট না করি এখন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েরা যে এখন অনেক ভালো ভালো দেশের সাথে কিন্তু খুব সামান্য ব্যবধানে পরাজিত হচ্ছে, সামান্য ভুলের কারণে। হয়তো সেই ভুলগুলি শুধরিয়ে তারা বড় বড় দেশকে হারানোর যোগ্যতা অর্জন করবে। শুধু প্রপার গাইডেন্সের অভাবে কিন্তু আমাদের মনে হচ্ছে কেন জানি আমাদের মেয়েরা একটু পিছিয়ে আছে সব দেশের কাছ থেকে। আগামী 31 আগস্ট সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সফলতা না পেলে সেটাই হয়ে যেতে পারে অধিনায়ক হিসাবে জ্যোতির শেষ অ্যাসাইনমেন্ট। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।